সংকটের জন্য দায়ী বর্তমান সরকার, দেয়নি আস্থার মর্যাদা, অভিযোগ মির্জা ফখরুলের। নভেম্বরে গণভোট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়, মন্তব্য জামায়াত সেক্রেটারি জেনারেলের। এবং গণভোট যখনই হোক, নির্বাচন 15 ফেব্রুয়ারির মধ্যেই, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। দেখছেন এটিএন নিউজ। দেশের খবরের সঙ্গে আছে আমি তারিক মাহমুদ। এতক্ষণ শুনছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলি। এবারে পুরো খবর। অন্তর্বর্তী সরকারের প্রতি যে আস্থা তৈরি হয়েছিল তা ভেঙে এই সরকার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এই মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবের সকালে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির 53তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রায় 1 বছর ধরে রাষ্ট্রের নানা ক্ষেত্রে সংস্কার ইস্যুতে আলোচনার পর দলগুলোর মধ্যে সমঝোতা হয়, রাজনৈতিক দলগুলো তাতে স্বাক্ষরও করে, কিন্তু এই সরকার সেই আস্থার মর্যাদা দেয়নি। বিএনপি মহাসচিব বলেছেন, বর্তমান রাজনৈতিক সংকটের জন্য দায়ী বর্তমান সরকার, রাজনৈতিক দল নয়। বিভ্রান্তি সৃষ্টি করছে ঐকমত্য কমিশন নিজেই। প্রধান উপদেষ্টার ঘোষণার প্রতি শ্রদ্ধা রেখে বিএনপি ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক জাতীয় সরকার গঠন করতে চায় বলে জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সমস্ত রাজনৈতিক দলগুলো যখন একমত হয়ে সেখানে স্বাক্ষর করলাম, বৃষ্টির মধ্যে ছাতা পড়ছিল, ছাতা ধরে দেখা গেল যখন এটা ওনারা উপস্থাপন করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার কাছে, সেটা অনেক পার্থক্য। বিশেষ করে আমরা যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছিলাম সেগুলো সেটা উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট, এটা হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রচারণা করেছেন, যেটা আমরা তাদের কাছ থেকে আশা করি। জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে, তাছাড়া জাতীয় নির্বাচন সম্ভব নয়। সংস্কার নিয়ে সব দল ঐক্যবদ্ধ থাকলেও বিএনপি হঠাৎ উল্টে গেছে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। দুপুরে খুলনার ডুমুরিয়া উপজেলার স্বাধীনতা চত্বরে সনাতন ধর্মাবলম্বীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, স্বাধীনতার পর এদেশের হিন্দুদের সব রাজনৈতিক দল ব্যবহার করে নিজেদের ফায়দা হাসিল করেছে। যারা দাড়িপাল্লার জোয়ার দেখে হিন্দুদের হুমকি দিচ্ছে, তাদের হুমকিতে এবার ভয় পাবেন না হিন্দুরা। জামায়াত দেশ পরিচালনার দায়িত্ব পেলে দেশ থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার দাফন করা হবে বলেও জানান তিনি। এদিকে সকালে কুমিল্লা জেলা সদরে ভোট কেন্দ্র পরিচালক সমাবেশে ডাক্তার তাহের বলেন, নির্বাচন না হলে যারা ভারতে বসে আছেন তারা দেশকে অস্থিতিশীল করার সুযোগ পাবেন। হঠাৎ করে বিএনপি একটুখানি উল্টে গেছে। তারা এতদিন ধরে কমিটিতে থেকে সব করে বলে যে এটা আমরা এখন মানি না, এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে, কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে। তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ? ধোঁয়াশে পরিস্থিতি তৈরি করার জন্য একটা পরিকল্পিত একটা উদ্যোগ। স্বাধীনতার 54 বছর পর তারা উপলব্ধি করেছেন, বারবার যারা ক্ষমতায় গিয়েছেন তারা শুধু নিজেদেরই ভাগ্য বদল করেছেন, হিন্দু ভাই বোনদের কোনো ভাগ্যের বদল করতে পারেননি। নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। গণভোটের বিষয়ে যে সিদ্ধান্ত নেওয়া হোক না কেন, নির্বাচন 15 ফেব্রুয়ারির আগে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই কন্যা ফাউন্ডেশন আয়োজিত একটি অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো, আরেকজন আরেক কথা বলবেন, এটাই নিয়ম। পলিটিক্যাল পার্টিগুলো মানে পুরো পৃথিবীতে এটাই নিয়ম। তো এই জায়গায় যেটা হচ্ছে যে এই বিষয়ে আমাদের উপদেষ্টা পরিষদ এবং ক্যাবিনেট আমাদের
চিফ উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, ওনারা এটার ব্যাপারে ডিসিশন নেবেন। বাট যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15ই ফেব্রুয়ারির আগে, ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। মর্তের রাজ্য ছেড়ে সুরের সাম্রাজ্যে, এই স্লোগান নিয়ে উপমহাদেশের কিংবদন্তি সঙ্গীতজ্ঞ শচীন দেববর্মনের জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে 2 দিনব্যাপী শচীন মেলা। কুমিল্লা নগরের দক্ষিণ চর্থা এলাকায় শচীন দেববর্মনের পৈতৃক বাড়ি থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন কুমিল্লা প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। মেলার এই 2 দিন কি আয়োজন থাকছে? এছাড়াও আরেকটি প্রশ্ন আছে আপনার কাছে, সেটি হচ্ছে যে মেলা ব্যতীত বাকি দিনগুলোতে এই গুণী শিল্পীর বাড়িতে কেমন জমজমাট থাকে? তারেক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে আসলে আমরা যেটি দেখেছি, আমি এই মুহূর্তে আসি আসলে আমাদের কিংবদন্তি সুরশিল্পী শচীন কর্তার প্রত্যেক নিবাসে আছে। এখানে আমরা এসে যেটি দেখেছি, আসলে 2 দিনব্যাপী শচীন মেলার আয়োজন করা হয়েছে 2025-এর, এবং এখানে বিভিন্ন ইতিহাস ঐতিহ্য রয়েছে আমরা দেখেছি। এবং সেই সাথে যদি বলি যে বাড়িটিতে আমি এসেছি, সেই বাড়িটিতে কিন্তু এই শচীন কর্তার মৃত্যুবার্ষিকী এবং জন্মবার্ষিকী উপলক্ষে 2 দিনব্যাপী অনুষ্ঠান আয়োজন করে থাকে, এবং সেই সাথে কিন্তু শচীন মেলা অনুষ্ঠিত হয়। এবং বাকি সময়গুলো কিন্তু আসলে এই শচীন কর্তার বাড়িটি কিন্তু অবহেলিত থাকে, অবহেলায় পড়ে থাকে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে অনেক সময় অনেক নেশাখোরও কিন্তু এই শচীন কর্তার পরিত্যক্ত বাড়িটিতে কিন্তু তারা আশ্রয় নেয় এবং সেখানে তারা মাদক সেবন করেন, এমন একটি অভিযোগ রয়েছে। এবং আমরা আসলে প্রশাসনের সাথে কথা বলেছিলাম, প্রশাসনও বলছিলেন যে এটিকে আসলে সাংস্কৃতিক কেন্দ্র করা যায় কিনা, সে বিষয়ে কিন্তু তারা চিন্তাভাবনা করতেন। সেই সাথে যদি বলি যে আসলে গতকালকে এই শচীন মেলার উদ্বোধন করা হয়েছে, আজকে কিন্তু সমাপনী অনুষ্ঠান, এবং এই সমাপনী অনুষ্ঠানটি অল্প কিছুক্ষণ পরে শুরু হবে। আমরা দেখেছি এখানে বিভিন্ন কলেজ এবং স্কুলের শিক্ষার্থীরা আছেন এবং বিভিন্ন সংস্কৃতি কর্মীরা আছেন যারা আসলে শচীন ভক্ত, তারা এখানে এসেছেন। এবং অল্প কিছুক্ষণ পরে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আমরা যেটি দেখেছি। এবং মূলত আসলে এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকেন জেলা প্রশাসন এবং সহযোগিতায় থাকেন শিল্পকলা একাডেমি। তো সব কিছু মিলে যদি বলি যে আসলে এই কিংবদন্তি যে সুরশিল্পী শচীন কর্তার যে প্রত্যেক নিবাস, এই নিবাসটি মাত্র 2 দিন বছরে স্মরণ করা হয়। এবং সেই সাথে কিন্তু আসলে যারা এই শচীন কর্তাকে নিয়ে লেখালেখি করেন, যারা গান চর্চা করেন, তারা কিন্তু অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন যেন আসলে এই বাড়িটি যেন নিয়মিত পরিচর্যা করা হয় এবং এটি যেন আসলে একটি সাংস্কৃতিক অঙ্গনের একটি মঞ্চ হয়, সেটাই তারা দাবি জানিয়েছেন। এবং আজকে কিন্তু এই শচীন মেলার সমাপনী, অল্প কিছুক্ষণ পরে সমাপনী অনুষ্ঠান শুরু হবে। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। তারিখ, জীবন, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কুমিল্লা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। দেশের খবরে এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। আন্তর্জাতিক চক্রের ফাঁদে ঠাকুরগাঁওয়ের তরুণরা, ঘটছে সাইবার অপরাধ। এবং রংপুরে মোটরসাইকেল চোর সন্দেহে নির্যাতন, প্রাণ গেল যুবকের। বিরতির পর আমন্ত্রণ দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। জানাবো আরও কিছু খবর। বিলুপ্ত প্রায় লোকজ নানা খেলাধুলার আয়োজনে পাবনার ভাড়ারায় চলছে গ্রামীণ উৎসব। কয়েক গ্রামের মানুষের আনন্দময় মিলন মেলার খবর জানাচ্ছেন সহকর্মী রিজভি জয়। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বলে দিচ্ছে যে গ্রামীণ লোকজ যে খেলাধুলা, সেগুলোর আবেদন এখনো যে পুরোয়নি, এখনো মানুষের যে কতটা প্রাণের টান তা কিন্তু এই গ্রামে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যদি দেখাতে চাই, এখন কিন্তু লাঠি খেলা চলছে, সেই লাঠি খেলার পেছনে কিন্তু নারী পুরুষের হাজারো মানুষের উপস্থিতি। এবং এই ভাড়ারা ইউনিয়নের আশেপাশের 7টি গ্রামের মানুষ তারা আজকে একসাথে দুপুরে খেয়েছেন এবং খাবারের পর তারা কিন্তু একসাথে হয়ে এই খেলাগুলো উপভোগ করছেন। এবং এই লাঠি খেলার পাশাপাশি বিলুপ্ত প্রায় হাডুডু খেলা, এর পাশাপাশি হাঁস ধরা খেলা, এবং যে খেলাগুলো আসলে এখন সচরাচর দেখা যায় না, সেই খেলাগুলো কিন্তু এখানে হচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখা দরকার, এই ভাড়ারা ইউনিয়ন কিন্তু একসময় রক্তাক্ত জনপদ ছিল এবং প্রতিদিনই এখানে হানাহানি, অগ্নিসংযোগ, লুটপাট এই ধরনের ঘটনাগুলো ঘটতো এবং চরমপন্থী অধ্যুষিত একটি এলাকা ছিল। সেই জায়গায় কিন্তু এখন মানুষে মানুষের
সম্প্রীতির বন্ধন রচনার জন্যই এই উদ্যোগ নিয়েছেন বলে আমরা শুনেছি। আমরা এখানকার আয়োজকদের সাথে একটু কথা বলবো। আমার ইউনিয়নের থেকে সহ পাবনা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের লোকজন স্বতঃস্ফূর্তভাবে 2-10,000 লোকের সমাগম ঘটেছে এই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে। এই খেলায় কিন্তু একেবারে ছোট বয়সের মানুষ থেকে শতবর্ষী মানুষও কিন্তু অংশগ্রহণ করেছেন। গ্রাম পর্যায়ে যদি এই ধরনের খেলাগুলো আবারও চালু করা যায়, আবারও যদি এই ধরনের উৎসবগুলো ফিরে আসে, তাহলে কিন্তু অপরাধ প্রবণতা কমে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। এই ছিল আমার কাছে পাবনার গ্রামীণ উৎসবের সর্বশেষ খবর। গ্রামের তরুণরাও জড়িয়ে পড়ছে টেলিগ্রাম আইডি ফাঁদের আন্তর্জাতিক চক্রে। ঠাকুরগাঁওয়ের একটি গ্রামের তরুণরা নিষিদ্ধ ওয়েবসাইটের মাধ্যমে তৈরি করছে ভার্চুয়াল সেল নম্বর, যা বিক্রি করা হচ্ছে আন্তর্জাতিক প্রতারক চক্রের কাছে। ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য চলে যাচ্ছে তাদের হাতে। ঠাকুরগাঁও প্রতিনিধি MS সামাদ জানাচ্ছেন বিস্তারিত। ঠাকুরগাঁও সদর উপজেলার লস্করা গ্রাম। টেলিগ্রামে ক্লোন আইডি তৈরির আন্তর্জাতিক সাইবার ক্রাইম চক্রের সাথে জড়িয়ে পড়েছে এই গ্রামের তরুণরা। এমন তথ্যের ভিত্তিতে সরেজমিন অনুসন্ধান। গ্রামটিতে গিয়ে দেখা গেল মোবাইল ফোন হাতে ব্যস্ত কয়েকজন তরুণ। দিনরাত উজাড় করে দিচ্ছে তারা। প্রত্যেকটা বিপিএন চালাতে দ্রুত হাতে টেলিগ্রাম আইডি স্ক্যাম করছে এই তরুণরা। জানতে চাইলে ক্লোন আইডি তৈরি এবং তা বিক্রি করে আয় করার সরল স্বীকারোক্তি তাদের। দেশি বিদেশি নাগরিকদের সেল নাম্বারের ভার্চুয়াল নাম্বার তৈরি করে বিক্রি করে তারা। তবে কি কাজে ব্যবহার এসব আইডি ও নম্বর তারা জানে না। ওরাই মনে করেন সেল করে মানে আমরা শুধু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে দেই, বাকি মনে করেন ওরা আমাদেরকে কিছু প্রফিট দেয়। সাইটের নাম হচ্ছে IBS SMS। এই IBS SMS থেকে আমরা হচ্ছে বিভিন্ন দেশের অ্যাকাউন্টগুলো বের করে থাকি। যে সময় কাজ, যে সময় ট্রাফিক ভালো থাকে, এই সময় 50-60টা মনে করেন 24 ঘন্টার ভিতরে করা যায়। মানে 50 টাকা আমাদের যেমন রেট হচ্ছে এখন, তাহলে ধরেন $10 $1100-1200 টাকা পাই আমরা। অনুসন্ধানে জানা গেছে এই চক্রের মূল হোতা সুমন ইসলাম। তার বাড়ি সদর উপজেলার সালান্দর ইউনিয়নের তেলিপাড়া গ্রামে। বাবা সুরুজ ইসলাম পেশায় ড্রাইভার। নুনান্তে পান্তা ফুরানো সুমন বনে গেছেন কোটিপতির। বানিয়েছেন বাড়ি, কিনেছেন জমিও। 4 ব্যাংক অ্যাকাউন্টে লেনদেন পেরিয়েছে কোটি টাকা। গণমাধ্যমের উপস্থিতি টের পেয়ে ছেড়েছেন এলাকা। ওয়েবসাইট আছে, আমাদেরকে ফ্রিতে নাম্বার দিচ্ছে ওরা, তখন আমরা ওইখান থেকে অ্যাকাউন্ট করে আবার বটে সেল করে দিচ্ছে, বা বাইরের বায়ার আছে ওরা নিয়ে নেয়। এই আমরা তো এমন না ভাই যে বিদেশে টাকা পাচার করতেছি। স্ক্যাম, ভার্চুয়াল নম্বর বিক্রি, সাইবার অপরাধ, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রশাসন। মানবাধিকারের যে আইন আছে এর মধ্যে অনেক ফাঁকফোকর আছে। এই ফাঁকফোকরগুলোকে আইডেন্টিফাই করে নতুন করে সাইবার বুলিংয়ের ক্ষেত্রে বিশেষ করে আরেকটি নতুন ট্রাক্সপোক তৈরি করে আইন করা জরুরি বলে আমি মনে করি। হ্যাক করার বিষয়টি যারা স্বীকার করেছে এটা নিশ্চয়ই অপরাধ। কোনো অভিযোগ যদি আমরা পাই, তাহলে আইন করতে ব্যবস্থা টক্সিক তো বন্ধই আছে। MS সামাদ, ATN নিউজ, ঠাকুরগাঁও। দেশের খবরে আরও একবার নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরবো কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। মোটরসাইকেল চোর সন্দেহে বাড়ি থেকে গ্রাম্য পুলিশ দিয়ে ইউপি মেম্বারের বাড়িতে ধরে নিয়ে আটকে রেখে নির্যাতনের 3 দিনের মাথায় প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি রংপুরের মিঠাপুকুরে উপজেলার বড়বালা ইউনিয়নের পূর্ব বড়বালা গ্রামের। নিহত তরুণের নাম সোহেল মিয়া। পুলিশ জানায়, সোমবার মধ্যরাতে গ্রাম্য পুলিশ মোনারুল ইসলামকে দিয়ে ইউপি মেম্বার আশরাফুল ইসলাম মিলনপুরে তার বাড়িতে তুলে নিয়ে যায় সোহেলকে। সেখানে তার ভাতিজি জামাইয়ের মোটরসাইকেল চুরির জন্য সোহেলকে দায়ী করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন মেম্বার। নিহতের স্বজনরা জানায়, অভিযোগ অস্বীকার করলে তাকে আটকে রেখে লোহা, লাঠিসহ দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে জখম করেন। গুরুতর অসুস্থ হয়ে পড়লে বুধবার রাতে সোহেলের বাবা মাকে তুলে নিয়ে সাদা স্টাম্প পেপারে সই নিয়ে তাদের হাতে সোহেলকে তুলে দেন। বাড়িতে আনার পর আরও অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার সকালে মারা যান সোহেল। সিলেটে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে আমন ধানের। আগামী 2 সপ্তাহের মধ্যেই শুরু হবে ধান কাটা। এবছর বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। পুরুষ্ট ধানের শীষ আশা জাগাচ্ছে ভালো ফলনের। নতুন ধানের ঘ্রাণ কৃষকের মুখে ফুটাবে হাসি। শেষ সময় মাঠ পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। এখন শুধু ন্যায্য দাম পাওয়ার প্রত্যাশায় স্বপ্ন বুনছেন তারা।
চলতি মৌসুমে সিলেট জেলায় ১,৪৫,৩১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদের লক্ষ্যমাত্রা ছিল। তা ছাড়িয়ে চাষ হয়েছে ১,৪৬,০০০ হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় বেশি। সবকিছু অনুকূলে থাকলে আগামী ২ সপ্তাহের মধ্যেই শুরু হবে ধান কাটা। এবার তো আমরা গত অন্য বছর থেকে এবার লাভের আসল বেশি হইতো। আমরা সবসময় তারা দেখাশোনা করছে, আমরাও ফোন দিলে আবার আসেন জমিনও দেখিয়া যাই। অন্যান্য বছরের তুলনায় এবার রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ কম থাকায় বাম্পার ফলনের আশা করছে কৃষি অধিদপ্তরও। আমি মাঠ পরিদর্শন করে যেটুকু দেখতেছি ধানের ফসলের ক্ষেতের অবস্থা খুবই ভালো। আশা করা যায় যে একটা বাম্পার ফলন আমরা পাবো। শারজানা অনন্যা, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। শেষ করব দেশের খবর, তার আগে নাসির সিনটেক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে প্রধান শিরোনামগুলো দেখে নেব আরও একবার। সংকটের জন্য দায়ী বর্তমান সরকার, দেয়নি আস্থার মর্যাদা, অভিযোগ মির্জা ফখরুলের। নভেম্বরে গণভোট না হলে ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব নয়, মন্তব্য জামায়াত সেক্রেটারি জেনারেলের। গণভোট যখনই হোক, নির্বাচন 15 ফেব্রুয়ারির মধ্যেই, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আন্তর্জাতিক চক্রের ফাঁদে ঠাকুরগাঁওয়ের তরুণরা, ঘটছে সাইবার অপরাধ। এবং রংপুরে মোটরসাইকেল চোর সন্দেহে নির্যাতন, প্রাণ গেল যুবকের। এই ছিল দেশের খবর। কাল আবারও দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা।